হঠাৎ করেই লিও হো হো করে হেসে উঠল। তারপর হাসতে হাসতেই আমাকে আলতো করে ছেড়ে দিল। এমনভাবে পেটে হাত দিয়ে হাসতে লাগল যে তার চোখে পানি এসে গেছে। আমি হতভম্ব হয়ে গেলাম। বুঝতে পারলাম না এত হাসির কি হলো। লিও, মিইরা নিজের দিকে দেখো, কেমন দেখাচ্ছে তোমাকে। এতটা ভীতু তুমি? তুমি আমার সাথে এতক্ষণ মজা করছিলে? সিরিয়াসলি লিও? হাসি মুখেই জবাব দিল লিও। নট রিয়েলি। আমি মজা করছিলাম না। এতদিন কেন আসনি চিন্তায় পড়ে গিয়েছিলাম। প্রফেসর বাড়িও গিয়েছিলাম তোমাকে খুঁজতে, কিন্তু তুমি ওখানে ছিলে না। হাফ ছেড়ে বাঁচলাম। একটা প্রশান্তির সূক্ষ্ম বাতাস বুক থেকে বেরিয়ে গেল। এত হাসি খুশি প্রাণ চঞ্চল চেহারার পিছনে এরকমটা ভয়ঙ্কর চেহারা থাকতে পারে তা আমি ভাবিনি। কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল ধূসর চোখগুলো দিয়ে যেন সবকিছু গিলে খাবে। মিইরা, চোখের সামনে চুটকি বাজাতেই হুঁশ ফিরে আসল। হুম, আজকে করতে আসিও। কিসের করতে? রাঘবী করতে। রাঘবী? হুম। আচ্ছা আমি যাই। প্রচুর প্র্যাকটিস করতে হবে। তুমি আসবে কিন্তু। আচ্ছা। রিচা আর অ্যাডালিনকে ক্যান্টিনেই পেলাম। তারা দুজনে আমাকে দেখে খুশি হল। রিচা তার কোকড়ানো কালচে বাদামি চুল দুলিয়ে আমাকে বলল, তুমি এতদিন আসনি কেন? জানতো বেশি ক্লাস মিস করলে সেমিস্টার ড্রপ করতে হবে। এমনি একটু অসুস্থ ছিলাম। কাল থেকে আর মিস করব না। এই তো গুড গার্ল। আচ্ছা কার্ল কোথায়? ওকে দেখছি না। অ্যাডালিন কফিতে চুমুক দিয়ে বলল, ওদের আজকে ম্যাচ আছে। কিসের ম্যাচ? ক্রিকেট। নো রাঘবী। কিছুক্ষণ পরেই শুরু হবে। রাঘবী? আমি বুঝে উঠতে পারলাম না। রাঘবীটা কি? অ্যাডালিন উঠে দাঁড়াল। করতে চল। এতক্ষণে নিশ্চয় শুরু হয়ে গেছে। রিচা আর অ্যাডালিন এর সাথে করতে প্রবেশ করলাম। অনেকটা ভলিবল কোর্টের মতোই। চারপাশে ফুটবল মাঠের মতোই ছোট খাট গ্যালারি আছে। পুরো ইউনিভার্সিটি এখানে উপস্থিত না থাকলেও অনেকেই দেখলাম ছোটখাটো পতাকা, ব্যানার আর প্ল্যাকার্ড হাতে। যেন জমজমাট ফুটবল ম্যাচ শুরু হবে। আমার অবশ্য ফুটবল পছন্দ না। একটা বলের পিছনে ২২ জন প্লেয়ার হুড়োহুড়ি করে দৌড়ায়, মারামারি করে কি মজাটা পায় আমি এখনো বুঝতে পারিনি। আমার ৩ জন মাঝামাঝি সিটে বসলাম। অ্যাডালিন ব্যাগ থেকে বের করে আমার হাতে একটা প্ল্যাকার্ডের ন্যায় একটা কাগজ দিল। সেখানে বড় বড় অক্ষরে কার্লের নাম লিখা। ও একটা নিল। আর রিচার হাতে ছোট্ট রুমাল। কয়েক মিনিটের মধ্যে প্লেয়াররা কোর্টে প্রবেশ করল। ওরা ঢুকতেই সবাই চিৎকার করে তাদেরকে স্বাগত জানাচ্ছিল। রিচাও লাফাতে লাফাতে চিৎকার করতে লাগল। আমার কাছে সবকিছু অদ্ভুত লাগছিল। প্লেয়ারদের পোশাকটাও ফুটবল জার্সির মতো লাগছিল। খেলাটাও বিদঘুটে। কাজু বাদামের মতো বড় সাইজের বল হাতে নিয়ে দৌড়াচ্ছিল। এদের মাঝে অনেক কষ্টে কার্ল আর লিওকে খুঁজে বের করলাম। খেলা জমজমাটভাবে শুরু হয়েছে। সবাই খেলা উপভোগ করছে। না বুঝলেও আমি লিওর দলকে সাপোর্ট করে যাচ্ছি। এরই মধ্যে রিচা বড় একটা প্যাকেটে পপকর্ন নিয়ে এলো। খেতে খেতেই চারদিকে তাকাচ্ছিলাম। এমন সময় চশমা পরা চিকন শরীরের রাঘবকে এগিয়ে আসতে দেখলাম। সে এদিক ওদিক ইতিউতি তাকিয়ে সুবিধাজনক সিট খুঁজছিল নিশ্চয়। আমার সাথে চোখাচোখি হতেই আমি ইশারা করলাম হাত দিয়ে। ইশারা পেয়ে সে প্রথমে চশমা ঠিক করল। তারপর ধীরে ধীরে এগিয়ে এলো। ও আসলে আমি তাকে আমার পাশের সিট অফার করলাম বসার জন্য। আমাকে থ্যাঙ্কস জানিয়ে সে বসে গেল।
রাঘব নামের শ্যামলা ছেলেটা আসলেই ভালো। মেধার জোরে উত্তরপ্রদেশের কোনো এক অখ্যাত গ্রাম থেকে সে এখানে উঠে এসেছে, যেটা অনেকটা ভাগ্যের ব্যাপার। ওর সাথে কথা বলতে বলতে সময় কোনো দিকে চলে গেল বুঝতেই পারলাম না। খেলা শেষে সকলের হাত তালিতে হুঁশ ফিরল। রিচা আর অ্যাডালিন প্ল্যাকার্ড উঁচিয়ে লাফাচ্ছে। ওকে জিজ্ঞেস করতেই বলল ওদের সাপোর্ট করা দলটাই জিতে গেছে। তার মানে লিওরা জিতে গেছে। কিন্তু লিও কোথায়? তাকে তো দেখা যাচ্ছে না। কার্লকে তো দেখা যাচ্ছে। কোথায় গেল সে? কোর্টের বাইরে আমরা চারজন দাঁড়িয়ে আছি। আমি, অ্যাডালিন, রিচা আর রাঘব। বিজয়ী দল হিসেবে লিও আর কার্লের ট্রিট দেয়ার কথা। আমার দেখা দেখি অ্যাডালিন আর রিচা রাঘবের সাথে কথা বলছে। মনে হচ্ছে তারা এই ঘন ঘন চশমা ঠিক করা ভারতীয় ছেলেটিকে বেশ পছন্দ করেছে। অ্যাডালিন ওর লাজুকতাটা বেশ উপভোগ করছে। কিছুক্ষণ হাসলাম ব্যাপারটা নিয়ে। এরই মধ্যে হঠাৎ করে লিও কোত্থেকে উপস্থিত হল। ঘুমাক্ত শরীরে হাত কাটা গেঞ্জিতে কাঁধে ব্যাগ নেয়া। সে এসেই মাত্র বলল, মিইরা তোমার সাথে আমার কথা আছে। ওর শক্ত চোখ মুখ দেখে সবার হাসি মিলিয়ে গেল। আমি একটু হাসার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। রিচা ওর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করল, কিন্তু ও কারো দিকে তাকালো না। বল। এখানে না। তাহলে কোথায়? চল আমার সাথে। এ বলে আমার জবাবের অপেক্ষা করল না। আমার হাতটা ধরেই টেনে নিয়ে যেতে লাগল। লিওর হঠাৎ এরূপ আচরণে আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম। বুঝতে পারলাম না হঠাৎ কি হল। কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? ছাড়ো বলছি। লিও। লিও আমার কোনো কথাই শুনল না। ক্যাম্পাসের শেষ মাথায় এসে লিও আমার হাত ছাড়ল। কি সব পাগলামি করছো তুমি? সবার সামনে থেকে এভাবে টেনে নিয়ে এলে কেন? আমি পাগলামি করছি তাই না? তাহলে রাঘব কি করছিল? তার সাথে কিসের এত সখ্যতা? আমি খানিকটা সন্দিগ্ধ চোখে বললাম, আর ইউ জেলাস লিও? টেল মি। একদম না। আমি কেন জ্বলুনি অনুভব করব? লিওর চেহারা দেখে আমি হেসে দিলাম। ফর্সা চেহারাটা খেলার কারণে আগেই রক্তিম আকার ধারণ করেছিল, কিন্তু এখন ফোলা ফোলা নাকে পুরোটাই বিদেশি টমেটোর মতো মনে হচ্ছে। কাম অন লিও। ও খুব ভালো ছেলে। এরই মধ্যে সবাই এসে গেলে সবাইকে লিও আর কার্লের পক্ষ থেকে লাঞ্চ করানো হলো। চলে আসার আগে পিছন থেকে লিও আমাকে ফিসফিসিয়ে বলল, হেই ফ্লাওয়ার গার্ল, কালকে থেকে আমার কাছ থেকে লেসন নেয়ার জন্য তৈরি থেকো। আমি হা করে ওর দিকে তাকালাম। বিনিময়ে সে তার 1 বিঘাত গর্তওয়ালা ডিম্পলটা দেখিয়ে এক চোখ টিপ মারল। বলতে গিয়েও কিছু বলতে পারলাম না আমি। গলায় কথা আটকে গেল। হোস্টেলে আসার পর মজার একটা ব্যাপার শুনলাম। গার্লস হোস্টেলের পাইপলাইন বেয়ে গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে এসে বয়ফ্রেন্ড ধরা খেয়েছে। এখন জোড়া কবুতর দুটোকে ডিন অফিসে নিয়ে যাওয়া হয়েছে। সাথে তাদের গার্ডিয়ানকেও খবর দেয়া হয়েছে। পুরো ব্যাপারটা জানলাম লারার কাছ থেকে। সে বলল বয়ফ্রেন্ডের সাথে রাগ করে নাকি মেয়েটা দেখা করা বন্ধ করে দিয়েছিল। এমনকি ফোনেও কথা বলছিল না। মাত্র একদিনের ব্যাপার। এরই মধ্যে বয়ফ্রেন্ড বিরহে পাইপ বেয়ে গার্লফ্রেন্ডের কক্ষের কাছাকাছি আসতে গিয়ে হাত ছুটে চামচিদের ওপর পড়ে তার চিৎকার শুনে সবাই এসে তাকে সেখান থেকে রক্ষা করে। শুনে কতক্ষণ হাসলাম। আল্লাহ জানে পৃথিবীতে কত ধরনের পাগল আছে। রাতে মামার ফোনে অনেক ট্রাই করলাম, কিন্তু মামার ফোন বন্ধ আসছিল।
হয়তো কোনো কারণে ফোন সুইচ অফ। বাইরে থেকে শোরগোলের শব্দ আসছে। এখনো জোড়া কবুতর দুইটাকে কল্পনা জল্পনা চলছে। হোস্টেলের প্রায় মেয়ের বয়ফ্রেন্ড আছে। সুতরাং এটাকে নিয়ে শোরগোল কেন হলো? কারণটা হলো ওরা আন্ডার এজ। ছেলেটা 20 হলেও মেয়েটি 17। যদিও বা কানাডা তেমন রক্ষণশীল কান্ট্রি নয়, তবু এখানকার প্যারেন্টসরা চায় না তাদের বাচ্চারা আন্ডার এজে প্রেম করুক। সেটা একদম স্বাভাবিক। ভোরে সকলের চেঁচামেচিতে উঠতে হলে। চারদিকে আবছা অন্ধকার। আমি ঘুম কাতুরে মানুষ। রোদ যতক্ষণ না আমার চোখে এসে পড়েছে ততক্ষণ আমি ঘুম থেকে উঠি না। তাই অন্ধকারাচ্ছন্ন দেখে বালিশ টেনে আমি আবারও শুয়ে পড়লাম। কিন্তু ইভিলিন এর কারণে ঘুমাতে পারলাম না। চোখ টেনে খুলতেই দেখলাম অদ্ভুত পোশাক পরে সে আমার সামনে দাঁড়িয়ে আছে। স্পোর্টস ব্রার সাথে জ্যাকেট, মাথায় পনিটেইল, পায়ে কেটস আর হাতে একটা পানির বোতল। এরকম গেট আপ আমি টিভি সিনেমায় বেশি দেখেছি। বিশেষ করে জগিং, ব্যায়াম বা শারীরিক কসরতের পরে থাকে। পিছনে স্কাই আর রেইন তৈরি হচ্ছে। লারাকে কোথাও দেখা গেল না। ইলি মাত্রই বাথরুম থেকে বেরুচ্ছে। আমি ইভিলিনের কোমরে হাত দিয়ে আমার দিকে তাকিয়ে কেডসের ফিতা বাঁধা দেখে কিছুটা আন্দাজ করতে পাচ্ছি। ইভিলিন আমাকে উঠতে না দেখে বারবার কড়া চোখে তাকাচ্ছে। তার মানে একটাই হতে পারে, নতুন বলে তোমাকে অনেক ছাড় দিয়েছি। এখন থেকে প্রতিদিন জগিং করতে ভোরে উঠতে হবে, না হলে তোমার খবর আছে। আমি আস্তে করে ওর নজর এড়িয়ে পাতলা আয়েশি কম্বলটা মাথার উপর দিয়ে একপাশে সরে শুয়েছিলাম, যাতে ওর নজরটা আমার উপর কম পড়ে। কিন্তু বিধি বাম। ইভিলিন ঝট করে আমার মাথার উপর থেকে কম্বলটা সরিয়ে নিল। হেই লেজি গার্ল, কাম অন, গেট আপ প্লিজ ইভিলিন, একটু ঘুমাতে দাও না। একটু পরেই আসছি। উহু, এমনটা হবে না। উঠো এখনই, না হলে তোমার নামে কমপ্লেইন করব। অগত্যা তো উঠতে হল। ঝিমাতে ঝিমাতে ফিল্ডে এসে দেখি আবছা অন্ধকারে হোস্টেলের প্রায় মেয়ে ফিল্ডে। হালকা ফিনফিনে পিওর বাতাসে কেউ দৌড়াচ্ছে, কেউ পুশ আপ করছে, কেউ স্কিপিং রেস দিচ্ছে, কেউ বা সাধারণ শরীর গরম করছে। এটা এই হোস্টেলের একটা নিয়ম। নিয়মিত ভোরে শরীর চর্চা করতে হবে। এসব ব্যাপারে আমি অনভিজ্ঞদের তালিকায়। তাই ইভিলিন দৌড়াতে শুরু করলে তার পিছু পিছু দৌড়াতে লাগলাম। কিন্তু মনে হলো ইভিলিন অস্বাভাবিক মাত্রায় দৌড়াচ্ছে। যেখানে আমি 1 চক্কর লাগাচ্ছি সেখানে সে 3 চক্কর লাগাচ্ছে। তার কসরত দেখে তাকে আমার মানুষ বলে মনে হলো না, যেন একটা আস্ত রবার, যেন যেদিকে টানবে সেদিকে যাবে। ব্যায়াম করে আমার অবস্থা খুবই করুণ। পায়ের গিটে গিটে ব্যথা করছে। ইভিলিন বলেছে, প্রথম এই রকম হবে। এটা স্বাভাবিক। তুমি বরং পেইন কিলার নাও, তাহলে ঠিক হয়ে যাবে। ক্যাম্পাসে রিচার সাথে দেখা হলো সবার আগে। সে ইতিউতি করে কাউকে খুঁজছিল। কাকে খুঁজছ? অ্যাডালিনকে। তুমি দেখেছ তাকে? মাত্রই তো এলাম, এখনো দেখিনি। অ্যাডালিন এলো লেট করে। টিচারের বকা খেয়েও যেন তার চেহারায় রক্তিম আভা ফুটেছিল। মনে হচ্ছিল তাতে বকা দিচ্ছে না, কোনো রোমান্টিক কবিতা শোনাচ্ছে। একরাশ লাজুকতা নিয়ে অ্যাডালিন আমার পাশে বসল। অনেক খোঁচাখুচি করেও কিছুই জানতে পারলাম না। ম্যাথ পিরিয়ডে চারদিকের পরিবেশটা অন্যরকম মনে হচ্ছিল। আমার পাশে বসা অ্যাডালিন বক বক করছিল না, শুধু মিটি মিটি হাসছিল। রাঘব তার পড়ায় মনোযোগী ছিল না। কার্ল আর রিচা সিনেমা দেখাকে নিয়ে ঝগড়া করে দুজন দুদিকে বসে আছে।
আর লিওর কোনো পাত্তাই নেই। পুরো ক্লাসটাই থমথমে। এমন ক্লাসে মন কিভাবে টিকে? লিও প্রবেশ করল তখন 15 মিনিট লেট। মিস লিকে সরি বলে লিও প্রবেশ করল। যথারীতি আমার পাশেই বসল। আমি আজও বের করতে পারলাম না যে কেউ আমার পাশে বসে না কেন। আমার এক পাশের খালি সিট এড়িয়ে পিছনে গিয়ে বসবে, তারপরে ও আমার পাশে বসবে না। সেই খালি সিটে সবসময় লিওই বসবে। অন্তত আর কাউকে বসতে দেখিনি। তাই আমি নিশ্চিত যে আমি এশিয়ান, তাই এত ডিসক্রিমিনেশন। লিও পাশে বসেই একটা হাসি দেখালো। বিনিময়ে আমি একটি ভেঙচি দিলাম। এর পরের পিরিয়ডে রিচা আর আমি বসে আছি, বাকিরা তাদের ক্লাসে। রিচা বিরক্তিকর স্বরে ফ্যাস ফ্যাস শব্দে নোটবুকটা ও এঁকেই চলেছে। কিছু জিজ্ঞেস করতেই আপন মনেই জানালো কার্লের সাথে তার ঝগড়ার কথা, সাথে একরাশ অভিমান। সে নিশ্চয় চাইছিল কার্ল এসে তাকে সরি বলুক। আমি মুখ ফিরিয়ে নিলাম। এসব ব্যাপারে আমার বিন্দু মাত্র অভিজ্ঞতা নেই। ক্লাস শেষে বের হতে গিয়ে দেখলাম মাথা চুলকাতে চুলকাতে রাঘব আমার দিকেই আসছে। এরপর এসেই চিন্তিত স্বরে বলল, তুমি কি অ্যাডালিনকে দেখেছ? ক্লাস শেষ করে বেরুলাম মাত্র। এখনো দেখিনি। ক্যান্টিনে হবে নিশ্চয়। এই সময়টাই সবাই ক্যান্টিনে থাকে। কেন খুঁজছ? কিছু দরকার? না মানে কিছু না। তুমি কি ক্যান্টিনে যাচ্ছ? হ্যাঁ। তুমি যাবে? তাহলে চলো। ক্যান্টিনের এক কোণেই অ্যাডালিনকে পাওয়া গেল। সে চুপচাপ বিমর্ষ চেহারায় কফিতে চুমুক দিচ্ছিল। সকালের এত রক্তিম চেহারা এখন কেন এত ফ্যাকাশে হয়ে গেল বুঝতেই পারলাম না। পাশে গিয়েই বসলাম। রাঘব হালকাভাবে গলা খাকরি দিল। অ্যাডালিন কিছু বলল না, একটু আর চোখে তাকিয়ে কফিতে মনোযোগ দিল। রাঘব উসখুস করছে, কিছু বলছে চেয়েও যেন পারছে না। এমতাবস্থায় নিজেকে থার্ড পারসন বলেই মনে হচ্ছে, যেন আমার জন্যই এত চুপচাপ। তাই একটা বাহানা দিয়ে উঠে এলাম। কিছু তো চলছে তাদের মাঝখানে, তাহলে আর অপেক্ষা করে কাজ কি? বরং হোস্টেলে ফিরে যায়। ক্যাম্পাস ইয়ার্ডে বিশাল দেবদারু গাছটির কাছে আসতেই আচমকা সাইকেল সহ সামনে হাজির লিও। চমকে উঠে কয়েক পা পিছিয়ে গিয়েছিলাম। আর তা দেখে লিওর কি হাসি। ছেলে মানুষ এত হাসে কেন? এত হাসা ছেলেদের জন্য অস্বাস্থ্যকর। হোয়াট ইজ দিস লিও? এভাবে কেউ চালায়? সরি মিইরা। কোথায় যাচ্ছ? ফিরে যাচ্ছি। আমার আর ক্লাস নেই। ওয়েট, তোমার তো এখনো ক্লাস বাকি আছে। তুমি তার ক্লাস করবে না? ভ্রু কুঁচকে বললাম। কোনো টিচারের? সে বুক ফুলিয়ে রাজকীয় ভঙ্গিতে বলল, মি উইলিয়াম এডওয়ার্ড ওরফে লিও এর। বুলশিট। সিরিয়াসলি মিইরা, চলো। নো লিও, কাম অন মিইরা, জাস্ট চেক মি। অতপর আমার টিউশন শুরু হল। ক্যাম্পাসের ইয়ার্ডের বেঞ্চে পড়াতে শুরু করে লিও রীতিমতো যুদ্ধ শুরু করল। এমন তড়িৎ গতিতে বোঝাতে লাগলো যে আমি হা করে তাকিয়ে রইলাম। মিইরা বুঝছ? মাথা নাড়লাম, বুঝিনি। এতক্ষণের পরিশ্রম তার পণ্ডশ্রমে পরিণত হল। বেচারা দীর্ঘশ্বাস ছাড়ল। তারপর বলল, বিশ্বাস কর মিইরা, তুমি আমার ফার্স্ট স্টুডেন্ট। তো আমি বুঝতে পারছি না স্টুডেন্ট এত স্টুপিড কিভাবে হয়। লিও আবার শুরু করল। শুরু থেকে শুরু করল। যেমন ইংরেজি শিখতে আগে এবিসিডি শিখতে হয় ঠিক তেমনি। আমি মনোযোগ দিলাম। গম্ভীর ভঙ্গিতে নোটপ্যাডে খসখস শব্দে বারবার এক্সাম্পল দিয়ে বিষয়গুলো আমার আয়ত্তে আনার চেষ্টা করছিল। আমি বোঝার চেষ্টা করছিলাম।
প্রায় 1.5 ঘন্টা ধরে লিওর কাছে পড়ছি। এই 1.5 ঘন্টা সে বিন্দু মাত্র আমার সাথে ফ্লার্ট করেনি। সত্যিকারের টিচারের মতো আমার নিরক্ষরকে অক্ষর দান করল। শেষে আমাকে একটা ম্যাথ করতে দিয়ে সে প্লাইউডের বেঞ্চে মাথা রাখল। তার চোখ মুখ বলছে সে ভীষণ ক্লান্ত। আমার মনে মনে খুব হাসি পেল। ফুরফুরে মনে ম্যাথ সলভ করতে একটা গান মনে পড়ে গেল। গুন গুন করে গাইতে লাগলাম। সখী ভালোবাসা কারে কয়, সখী ভালোবাসা কারে কয়, হৃদয় মন্দিরে আছো তুমি ঘিরে, এ ব্যথা প্রাণে নাহি সয়। এই গানটা আমার এক হাই স্কুলের বান্ধবী গাইত। ক্লাসমেট এক ছেলের প্রেমে সে হাবুডুবু খেত। যখন স্কুল শেষে পড়ন্ত রোদে বাড়ি ফিরতাম তখন গুনগুন করে সে এই গানটা গাইত। উইনিপেগের এই পড়ন্ত সোনালি বিকেলে গুনগুন করতে মোটেও খারাপ লাগছে না। গুনগুন করতে করতে ম্যাথটা সলভ করে লিওর দিকে দিকে এগিয়ে দিলাম। কিন্তু ততক্ষণে সে মাথা তুলে বড় বড় চোখে আমার দিকে তাকিয়ে আছে। হোয়াট হ্যাপেন্ড লিও? তুমি এটা কি গাইছিলে? গান? এটা গান? হুম। হো হো করে হেসে উঠল। সিরিয়াসলি মিইরা, এটা গান? আমি মনে করেছি তুমি ভজন, প্রার্থনা সঙ্গীত গাইছ। কটমটে চোখে লিওকে বললাম। লিও এটা গান, বাংলাদেশি লোকাল গান। হাসতে হাসতে লিও জবাব দিল, আই অ্যাম সরি মিইরা, রিয়ালি এটা গান? আমি ফোঁস ফোঁস করতে করতে কোনো কিছু না বলে ব্যাকপ্যাক গুছিয়ে নিলাম। চলে আসতে লাগলে সে হাসতে হাসতেই সরি বলতে লাগল। সরি মিইরা, আর কখনো বলবো না এটা ভজন গান। বলেই আবার পেট ধরে হাসতে লাগল। মনে মনে বললাম, ইডিয়ট কোথাকার। ইদানিং বাংলাদেশে কোনো ফোনই যাচ্ছে না। বারবার ট্রাই করে যাচ্ছি, কিন্তু সব নাম্বারই যেন আনরিচেবল। আম্মারটা না হয় কোনো কারণে বন্ধ, কিন্তু ছোট মামারটা কেন বন্ধ? ভাবতে পারলাম না। এদিকে আমার কাছে থাকা ডলার ফুরিয়ে আসছে। যে ডলারগুলো আছে তাতে কোনোভাবে এ মাসটা চলতে পারব। হোস্টেল বিল তো আগাম পেইড করা, কিন্তু আগামী মাস থেকে যদি পেইড না করি তাহলে তো আমাকে পথে নামতে হবে। দুশ্চিন্তায় পড়ে গেলাম। বাকি থাকা ডলারগুলো আমাকে হিসেবমতো খরচ করতে হবে, না হলে পথে নামতে হবে। বেশি দেরি হবে না। আজ সপ্তাহের বিশেষ দিন। রীতি অনুযায়ী আজ প্রার্থনার দিন, আর আমার ঘুমানোর দিন। সবাই ভদ্র পোশাকে চার্চে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। সদা ঝগড়ারত দুবোন স্কাই আর রেইন তাদের কোনো একটা পোশাক নিয়ে মিনিয়ে ঝগড়া করে যাচ্ছে। কেউই উঁচু গলায় কথা বলছে না শাস্তির ভয়ে। কিছু একটা ভেবে আমি বেড ছেড়ে তৈরি হয়ে নিলাম। ব্ল্যাক শার্টের উপর লং হোয়াইট স্কার্ট, তার সাথে মিলিয়ে স্কার্ফ। ব্রাশ দিয়ে চুলগুলোকে আছড়ে খোপা করে নিলাম। ইলি সাধারণত আমার সাথে তেমন কথা বলে না, কিন্তু আমাকে তৈরি হতে দেখে বিস্মিত গলায় বলল, তুমি কোথায় যাচ্ছ? লুকিং গ্লাসে নিজেকে একটু দেখে নিয়ে ইলির দিকে ফিরলাম। সোনালি চুলের এই ব্লন্ড মেয়েটির চুল যদি সোনালি না হতো তাহলে সহজেই তাকে এশিয়ান বলে চালিয়ে দেয়া যেত। চার্চ দেখতে? কি, আমি দেখতে পারবো না? ইলি যেন একটু খুশিই হল। অবশ্যই। ইলির হাতে ছোট একটা বুক। হাতে নিয়ে দেখলাম এটা কোনো সাধারণ বুক না, এটা বাইবেল। খুলে দেখলাম সেটা গোটা গোটা মুক্তার মতো ইংলিশ লেখা। এটা সেই গ্রন্থ যেটা ঈসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছিল। ভাবতেই বেশ রোমাঞ্চিত হলাম। পৃষ্ঠা উল্টিয়ে উল্টিয়ে দেখলাম। কয়েকটা লাইন বেশ চোখে পড়ার মতো। সবার সাথে যখন বেরুলাম তখন সূর্য তার সোনালি রোদগুলোকে সুন্দর করে উইনিপেগের কোনায় কোনায় ছড়িয়ে দিয়েছে।
গাছের ফাঁকে ফাঁকে রোদগুলো ছায়ার সাথে লুকোচুরি খেলছে। হালকা বাতাসে স্কার্ফের কোণাটা বারবার উঠতে চাইছে। আলেকজান্ডার এভে উঠতেই চার্চ গমনকারী আরও অনেকর সাথে দেখা হল। বেশ কয়েকজন তাদের বাচ্চা সহ বেরিয়েছে। বাইরে থেকে দেখতে চার্চটাকে সুদৃশ্য হল রুমের মতোই দেখাচ্ছে। উপরে গম্বুজ আকৃতি হয়ে তার উপর বিরাট ক্রুশ। সেই ক্রুশে ক্রুশবিদ্ধ যিশু। চোখ নামিয়ে ফেললাম। আলেকজান্ডার এভের এদিকটাই বেশি ঘন সবুজ। এর সাথে যোগ হয়েছে ছোট ছোট সাইড রোডগুলো। তাদের নামগুলোও চমৎকার। যেমন ওভেনা স্ট্রিট, চেম্বার স্ট্রিট। হাঁটতে হাঁটতে আমি ওকেই গ্রোসারি শপটা ঘুরে প্যাসিফিক এভেতে উঠলাম। এদিকটাই গাছপালা বেশি। সারি পাইন আর সিডার গাছ দেখা যাচ্ছে। মাঝে মাঝে দেবদারু গাছের ও সাক্ষাৎ মিলছে। হাত দুটোকে পিছনে মুড়ে হাঁটছি। একজন মানুষের সাক্ষাৎ মিলছে। কেউ বেঞ্চিতে নিরিবিলি বই পড়ছে, কিংবা দুজন একসাথে বসে চুটিয়ে প্রেম করছে। কেউ কেউ তাদের লোমশ পোষা কুকুরটাকে নিয়ে বেরিয়েছে। বাতাসটা বেশ জোরালো। জোরালো বাতাসের সাথে পাল্লা দিয়ে এক ঝাঁক সোয়ালো উড়ে যাচ্ছে। সামনে বিশাল সবুজ গ্রাউন্ড। নিশ্চয় প্লেগ্রাউন্ড। এখন অবশ্য খালি। কাউকে প্র্যাকটিসে দেখা যাচ্ছে না। প্যাসিফিক এভের পাশে কিছু দূর পর ছোট ছোট ঝোপ। সেখানে বুনো টগরের মতো সাদা সাদা ফুল ফুটে আছে। দেখতে কি ভীষণ। ছবির মতোই সবকিছু। কানাডিয়ানরা কি রকম যে পরিচ্ছন্নতা ভালোবাসে তা না আসলে না দেখলে অনুভব করা যাবে না। সার্থক আমার চোখ দুটো। লিওর পড়া প্রথম আমার কাছে দুর্বোধ্য লাগত। মনে হতো এত কঠিন কেন সবকিছু। কিন্তু ইদানিং বেশ সহজ লাগছে। আগে সবকিছু গুলিয়ে ফেলতাম। এখন আর তেমন হচ্ছে না। সহজে বুঝতে পারছি সবকিছু। তার পুরোটা ক্রেডিট লিওর। কারণ পড়াতে বসলে সে 2টা ঘন্টা ধৈর্য ধরে আমাকে ম্যাথ বোঝাত। ম্যাথের পাশাপাশি বিভিন্ন সাবজেক্টও তার কারণে আমার কাছে সহজ হয়ে এসেছে। আগে যেরকম বিরক্তি বোধ করতাম তেমনটা আর মনে হয় না। চমৎকার বন্ধুত্ব হয়েছে আমাদের মাঝে। যতটুকু বুঝেছি মানুষ হিসেবে তার মনটা প্রচণ্ড রকমের সরল। সরল দৃষ্টিতে তার কাছে যেটাই সঠিক মনে হবে সেটাই করবে সে। সবাই যেরকম প্যাচাল বুদ্ধির বলেছিল, আমার বিন্দু মাত্র তেমন মনে হয়নি। আজকে ক্লাস টেস্ট এক্সামের রেজাল্ট দিয়েছে। টপ না হলেও রেজাল্ট আমার খারাপ হয়নি। মোটামুটি ভালো করেছি। টপ করেছে লিও। কিন্তু তাকে কোথাও খুঁজে পাচ্ছি না। অ্যাডালিনকে জিজ্ঞেস করলাম। সে বলল আজকে আসার পর থেকেই নাকি তার সাথে দেখা হয়নি। কার্ল আর রিচাও কিছু জানে না। কার্ল সবাইকে ট্রিট দিচ্ছে। তার নাকি রেজাল্ট ভালো হয়েছে। অথচ টপার হিসেবে ট্রিট দেয়ার কথা লিওর। আমি আরও কয়েকজনের কাছ থেকে খোঁজ নিলাম, কিন্তু কেউই জানে না। অথচ লিওকে রেজাল্ট না জানিয়ে আমি যেতে চাচ্ছি না। কারণ আমার রেজাল্টে লিওর ক্রেডিট বেশি। খুঁজতে খুঁজতে আমি লাইব্রেরির সামনে এসে দাঁড়ালাম। লিওকে তেমন লাইব্রেরি আমি দেখি না। তারপরও চেক করার উদ্দেশ্যে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকেই চোখ বুলাতেই কোণার সরু প্লাইউডের টেবিলে আমার নজর গেল। ধূসর শার্ট পরিহিত ঝাঁকড়া চুলের কেউ বেশ মনোযোগে কিছু একটা লেখার চেষ্টা করছে। কাছে এগিয়ে গেলাম। দেখলাম কলমের পিছনের অংশ মুখে দিয়ে লিও বেশ মনোযোগে কিছু একটা ভাবছে। আস্তে করে তাকে আমি ডাকলাম। লিও। হালকা স্বরে ডাকা সত্ত্বেও সে বেশ চমকে উঠল। ওহ মিইরা, তুমি। উদ্ভ্রান্তের মতো চেহারা তার। ঘোলাটে ধূসর চোখ আরও ঘোলাটে বলে মনে হচ্ছে। যেন কোথায় হারিয়েছে।
তার চুলগুলো বেশ ছড়িয়ে ছিটিয়ে আছে, অথচ তার চুল সব সময় পরিপাটি অবস্থায় থাকে। আমাকে দেখে হাতের কাগজটা লুকিয়ে জিন্সের পকেটে ঢুকিয়ে ফেলল, যেন আমাকে দেখতে দিতে চাইছে না। মাথা চুলকাতে চুলকাতে আমতা আমতা করতে লাগল। অপরাধীর মতো ভঙ্গিতে আমার সামনে দাঁড়িয়ে আছে। লিও, তুমি এখানে লুকিয়ে বসে আছো আর আমি তোমাকে পুরো পৃথিবী খুঁজে বেড়াচ্ছি। শুনে একটু লাজুক হাসি দিল সে। তারপর বলল, সত্যিই তাই। তার গালের লালিমা দেখে আমি তাকে ধমক দিলাম। লিও আজকে রেজাল্ট দিয়েছে। ও হে, আর নতুন কি? তুমি টপ হয়েছ। সে তো প্রতিবারই হই। তোমার রেজাল্ট কেমন হয়েছে? আমি ওর একদৃষ্টিতে তাকিয়ে চুপ করে রইলাম। আমাকে চুপ করে থাকতে দেখে ও উৎকণ্ঠিত কণ্ঠে বলতে লাগল, ইরা, ইটস ওকে। আগামী টেস্টে নিশ্চয় ভালো করবে। মন খারাপ করার কিছু নেই। লিও, হুহ, চলো, সবাই অপেক্ষা করছে। কোথায়? ক্যান্টিনে। ক্যান্টিনে জম্পেশ খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়া শেষে সবাই লিওকে চেপে ধরল ট্রিট দেওয়ার জন্য। চাপে পড়ে লিও সবাইকে তার বার্থডে উপলক্ষে তার বাড়িতে ইনভাইট করল। শুনে খুশিতে সবাই লাফিয়ে উঠল। ওখান থেকে বের হয়ে আসার পর অ্যাডালিন আর রাঘব আলাদা হয়ে গেল। তাদের নাকি অ্যাসাইনমেন্ট আছে। রিচা, কার্ল আর লিও প্যাসিফিক এভের দিকে যাওয়ার কথা থাকলেও লিও ওদের কাছ থেকে আলাদা হয়ে গেল বুক স্ট্রিট যাওয়ার কথা বলে। বুক স্ট্রিটের দিকে যাওয়ার কথা থাকলেও সে সেদিকে এগুলো না। পাশে হাঁটতে হাঁটতে লিও বেশ ঘামাচ্ছিল। ব্যাপারটা আমার নজর এড়াল না। বারবার ঝাঁকড়া চুলগুলোতে হাত বুলিয়ে আরও ঝাঁকড়া করে তুলছিল। বুকের ভিতর থেকে ক্রুশবিদ্ধ লকেটটা বেরিয়ে জল জল করছে। তার ধূসর শার্টের সাথে ধূসর চোখ, সবকিছুই যেন ধূসর করে দিয়েছে। আমি তাকে থামিয়ে দিলাম। লিও, কি হয়েছে? শুনে একটু হাসল সে। তারপর আমাকে ডাকল, ইরা। হুহ। লিওর নাকে হীরের ছোট ছোট টুকরার মতো বিন্দু বিন্দু ঘাম জমেছে। পকেট থেকে একটা টিস্যু বের করে সে নাকটা মুছল। মুখে এক প্রকার লালিমা সৃষ্টি হয়েছে। ফর্সা মানুষের গালের লালিমা স্পষ্টই বোঝা যায়। মাঝে মাঝে ডিম্পলটা স্পষ্ট হয়ে উঠছে। আমি হাঁ করে তাকিয়ে রইলাম। সে পকেট থেকে একটা কাগজের টুকরা বের করল, যেটা লাইব্রেরিতে দেখেছিলাম। তারপর বিশুদ্ধ ইংরেজিতে লাজুক দৃষ্টিতে সে বলল, হোয়াট ইজ লাভ, ও মাই ফ্রেন্ড? হোয়াট ইজ লাভ, ও মাই ফ্রেন্ড? ইউ আর ডিপ ইন মাই হার্ট। আই কান্ট টলারেট এনি মোর দিস পেইন। আমার মুখ এক বিঘাত পর্যন্ত হা হয়ে গিয়েছিল। কয়েক সেকেন্ড নাম্ভ হয়েছিলাম। হুশ আসতেই আস্তে করে জিজ্ঞেস করলাম, হোয়াট ইজ দিস লিও? সে নার্ভাসভাবে একটা হাসি দিল। তারপর বলল, সং, বেঙ্গলি লোকাল সং। আমি ট্রান্সলেশন করেছি। সন্নিগ্ন চোখে জিজ্ঞেস করলাম, কোন সংটা? সে খানিকটা ইতস্তত করল। একটা ঢোক গিলে তারপর মাথা চুলকে মাটির দিকে তাকাতে তাকাতে বলল, সো কি ভালোবাচা খারে কই? সো কি ভালোবাচা খারে কই? রিরি। এখানে সে আটকে গেল। আমি ঠিক করে দিলাম। সে আবার বলল, হৃদয়ের মন্দিরে আছু তুমি গিয়ে। এ বেটা পানে নাই সয়। পুরো 10 সেকেন্ড আমি হাঁ করে লিওর দিকে তাকিয়ে রইলাম। তারপর আর হাসি চেপে রাখতে পারলাম। হা হা করে হেসে উঠলাম। হাসির ধমকে হাতে থাকা বুকসগুলো নিচে পড়ে গেল। কিন্তু হাসি থামাতে পারলাম না।
লিওর মুখে বাংলা ভাষাটা এত চমৎকার শোনাবে কখনো ভাবিনি। হাসতে হাসতে আমার পেটে প্রায় খিল ধরে গেল। পানি আসা ঝাপসা চোখে লিওর দিকে তাকালাম। এক দৃষ্টিতে হা করে সে আমার দিকে তাকিয়ে আছে যেন এমন এলিয়েন সে জীবনেও দেখেনি। ও আমার দিকে এক পা এগিয়ে এল। আমি এখনো হাসছিলাম। পলকহীন চোখে লিও কি দেখছিল বুঝতেছিলাম না, কারণ চোখের ভাষা বোঝার ক্ষমতা আমার তখনও হয়নি। ও এগিয়ে এসে বিস্মিত ধূসর চোখে আমার গাল স্পর্শ করতে এগিয়ে এল। একটা অচেনা দ্যুতি খেলা করছিল তার চোখে মুখে। এতটা কাছে তাকে পেয়ে আমার হাসি থেমে গিয়েছিল। ওর উষ্ণ কাতর স্পর্শ পেয়েই শিউরে উঠলাম। আশেপাশের বাতাসগুলো আমার কানে কানে এসে প্রচণ্ড জোরে ধমক দিল। ধমক খেয়ে চমকে উঠলাম। তাকালাম লিওর দিকে। সে এখনো ঘোর লাগানো দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। কি করছি আমি? এক ঝটকায় লিওর হাত সরিয়ে দিলাম। ওর হাত সরিয়ে দিতেই ওর শরীরের হালকা কাঁপুনি আমি অনুভব করলাম, কিন্তু সরাসরি তাকালাম না ওর চোখের দিকে। হয়তো হারিয়ে যাব সেই ভয়। দ্রুত নিচ থেকে বইগুলো নিয়ে ভৌ দৌড় দিলাম। প্রতিদিন ভোরের এক্সারসাইজ এভাবে কাজে আসবে কখনো ভাবিনি। পথে বিন্দুমাত্র থামিনি। এক দৌড়ে হোস্টেলে পৌঁছলাম। রুমে প্রবেশ করে কোনোভাবেই ব্যাকপ্যাক রেখেই গোসলখানায় ঢুকলাম। রুমে লারা ছিল, কিন্তু ফোনে ব্যস্ত থাকায় সে আমাকে খেয়াল করেনি। না হলে অবশ্যই আমার পিছু পিছু দৌড়াত। গোসলখানায় ঢুকেই ঠাস করে দরজা বন্ধ করে দিলাম। হাঁপাতে লাগলাম খুব জোরে সোরে। বুকটা হাতুড়ি পেটা আওয়াজ করতে লাগল। হাত পা কাঁপছিল একটু একটু। চিন্তা ভাবনার ঝড় বয়ে যাচ্ছে মাথার ভিতর। ধীরে ধীরে আমার হাতটা বুকের বাম পাশে চেপে ধরলাম, যাতে বুকের বাম পাশটা আওয়াজ করা বন্ধ করে দেয়। তারপর বড় করে একটা নিঃশ্বাস নিয়ে চোখ খুললাম। দেখলাম 4-5 জন অর্ধনগ্ন ব্লন্ডি আমার সামনে দাঁড়িয়ে। কোথায় আছি সেটা বুঝতেই আমি সরে দাঁড়ালাম। আর তীক্ষ্ণ চোখে আমার দিকে তাকাতে তাকাতে ওরা বেরিয়ে গেল গোসলখানা থেকে। রাতে পড়াতে কোনোভাবে মন বসাতে পারলাম না। এদিক সেদিকে পৃষ্ঠা উল্টাতে লাগলাম। এমন সময় হেড অফিস থেকে আমার ডাক এলো। আমার বুঝতে বেশি কষ্ট হয়নি ওরা কেন ডেকেছে। মাস শেষ হয়ে এসেছে। হোস্টেল ফি আমি এখনো পেইড করতে পারিনি। এভাবে চললে আমাকে হোস্টেল থেকে বের হয়ে যেতে হবে। যা ভেবেছিলাম তাই। হেড অফিস থেকে এসে একরাশ চোখে মুখে অন্ধকার নিয়ে শুয়ে পড়লাম। আবারও মামার ফোনে কল করার চেষ্টা করলাম। নট রিচেবল আসতে লাগল। কি হবে আমার? আটকে যাব না তো এই উইনিপেগের সৌন্দর্যের গ্যারাকলে? সকালে ভার্সিটিতে গেলাম মুখ চোরা ভাবে। রিচার সাথে ম্যাকডারমোটেই দেখা হয়েছিল। সে অনর্গল কথা বলে যাচ্ছিল, কিন্তু আমার কানে একটা কথাও যাচ্ছিল না। ক্যাম্পাসে অ্যাডালিন আর রাঘবকে একসাথেই পেলাম। একে অপরের হাত ধরে আছে। আমাদের দেখতেই ঈষৎ হেসে হাত ছেড়ে দিল। লালিমায় ছেয়ে আছে পুরো মুখ। যদি দুশ্চিন্তায় না হতাম তাহলে হয়তোবা এ বিষয়টি আমার নজর এড়াত না। ক্লাসের পিরিয়ডে অন্যমনস্কভাবে বসেছিলাম। আমার পাশে অ্যাডালিন ছিল, কিন্তু সে রাঘবের সাথে দৃষ্টি বিনিময়ে ব্যস্ত ছিল। আমার দিকে তাকানোর ফুরসত তার ছিল না। খালি প্যাডের উপর কলমটাকে চক্রাকারে ঘোরাতে ঘোরাতে একটা উষ্ণতা অনুভব হল। কলম থামিয়ে পাশে তাকাতেই দেখলাম লিও আমার দিকে তাকিয়ে একটু করে হাসি দিল। আমি নজর ফিরিয়ে ফেললাম। কালকের ঘটনার কথা মনে পড়ে গেল। আমি জানি না লিও কি ভাবছে বা তার মনে আমার জন্য কোনো অনুভূতি আছে কিনা। আমি শুধু জানি ওর কাছ থেকে দূরে থাকতে হবে, না হলে আমি ফেঁসে যাব।
পুরো ক্লাস টাইমে আমি কোনোভাবেই লিওর দিকে তাকাইনি। লিও কয়েকবারই আমাকে ফিসফিসিয়ে ডেকেছে, কিন্তু টিচারদের কারণে তেমন কিছু করতে পারেনি। ক্লাস শেষ হতেই আস্তে করে সবার চোখকে ফাঁকি দিয়ে বাইরে বেরিয়ে এলাম। আমাকে একটু করে প্রফেসর হুডের সাথে দেখা করতে হবে। তড়িগড়ি করছিলাম, না হলে এদের সাথে না চাইতেও ক্যান্টিনে যেতে হবে। নোটিশ বোর্ডে নজর বুলিয়ে ক্যান্টিনের বিপরীতে ঘুরে চলে আসছিলাম। ল্যাবের কাছাকাছি করিডোরের নিকট আসতেই হঠাৎ করেই কে যেন আমার মুখটা চেপে ধরল। আমি বুঝতেও পারলাম না, চোখ মুখে অন্ধকার দেখতে শুরু করলাম। মুখ দিয়ে গো গো শব্দ ছাড়া আর কিছুই বেরুচ্ছিল না। তারপর আমাকে টেনে হিচড়ে ল্যাবের দিকে নিয়ে যেতে লাগল। তারপর পা দিয়ে ল্যাবের দরজাটা ধাক্কা দিয়ে খুলল। এদিকে আমার বুকে প্রচণ্ড জোরে হাতুড়ি পেটা শব্দ হচ্ছিল। ভয়ে জান চলে যাওয়ার মতো অবস্থা। ডুকরে কান্না চলে আসছিল, কিন্তু লোহার মতো শক্ত বলিষ্ঠ হাতের পিষে শব্দগুলো নিঃশব্দ হয়ে রইল। ল্যাবের ঢুকতেই লোকটি আমাকে ধাক্কা মারল। ধাক্কা খেয়ে আমি সজোরে ফ্লোরে ছিটকে পড়লাম, তবে ভাগ্যিস অতটা জোরে লাগেনি। আমি তাড়াতাড়ি নিজেকে সামলে উঠে দাঁড়ালাম। পিছন ফিরে তাকাতেই দেখলাম লোকটি খট করে ল্যাবের দরজা ভিতর থেকে আটকে দিল। তারপর আমার দিকে তাকালো। ব্লু ডেনিম জিন্সের সাথে ব্ল্যাক হুডির জ্যাকেট পরিহিত, সাথে রুমাল দিয়ে নাক পর্যন্ত মুখ বাঁধা। হুডি মাথার উপর তোলার কারণে চোখ দুটোকে ভালো করে দেখা যাচ্ছে না। তারপরও কেন যেন পরিচিত একটা সুবাস ভেসে বেড়াচ্ছে। আমি এক পা পিছু হাঁটে গেলাম। কানাডিয়ান মাফিয়াদের কুখ্যাতি বিশ্বজোড়া। এ কোনো মাফিয়া নই তো? কি চাইছে আমার কাছে? একটা ঢোক গিললাম। কে কে তুমি? জবাব না দিয়ে লোকটি আমার দিকে এগিয়ে আসতে লাগল। এদিকে আমার জান বেরিয়ে যাচ্ছে। পিছনে বেঞ্চে আমার পিঠ ঠেকে গেল। এরপর আমার এক হাত দূরত্বে এসে লোকটি হুডি নামিয়ে দিল। নাক পর্যন্ত রুমাল বাঁধা থাকা সত্ত্বেও বড় বড় স্বচ্ছ টলমলে ধূসর চোখ আর উস্কো খুস্কো চুল আমাকে কারো কথা মনে করিয়ে দিল। সন্দেহ কাটাতে আমি তার ডান হাতের দিকে তাকালাম। সেখানে হাতের কবজিতে সিলভারের ব্রেসলেট জ্বলজ্বল করে জ্বলছে। চোখে মুখে আমার বিস্ময় ফুটে উঠল। লিও। লিও মুখ থেকে রুমালটা সরিয়ে নিল। বিন্দু বিন্দু ঘাম জমে আছে পুরো মুখে। ঠোঁট দুটো হালকাভাবে কাঁপছে। খুব জোরে জোরে নিঃশ্বাসের শব্দ আসছে। জোরে জোরে নিঃশ্বাস ফেলতে ফেলতেই সে আমাকে ডাকল। মিইরা। তুমি। আমার কথাকে কেটে দিয়ে বলল, আমাকে কেন ইগনোর করছো? লিও, আমি তো তোমাকে ইগনোর। আবারও কথা কেটে গেল। লিও এক পা এগিয়ে আসতেই পলকহীন দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলতে লাগল, নিজের অনুভূতি প্রকাশ করা কি সিন মিইরা? আমি হাঁ করে তাকিয়ে রইলাম। কি জবাব দিব বুঝতেছিলাম না। ওর নিষ্পাপ টলমলে ধূসর দৃষ্টি আমাকে এফোর ওফোর করে দিচ্ছিল। বোকা বোকা কণ্ঠের কথা দিয়ে সে আমাকে তীক্ষ্ণভাবে আমার কলিজায় আঘাত করছিল। আমি যথাসম্ভব প্রতিরোধ করার চেষ্টা করছিলাম আঘাতটা। লিলি, আনসার মি মিইরা। আমি শিউরে উঠলাম খানিকটা। ঢোক গিলে কিছু বলার চেষ্টা করলাম। মনে মনেই যেন লিওকে বললাম, লিও, ইউ কান্ট এক্সপ্রেস ইয়োর ইমোশন এনিওয়ে, এনি টাইম। মুখে বললাম, লিও, দেখ, আমি থার্ড ওয়ার্ল্ডের একটি অনুন্নত কান্ট্রির মেয়ে। আমাদের দেশে এটা কখনো এলাউড না। কোনটা এলাউড না? উৎসুক কণ্ঠে লিও জিজ্ঞেস করল। আমি আবারও ঢোক গিললাম। তুমি যখন তখন আমাকে স্পর্শ করতে পারো না, যখন তখন তোমার অনুভূতি প্রকাশ করতে পারো না। উদ্বিগ্ন কণ্ঠে সে জিজ্ঞেস করল,
তাহলে কে পারবে তোমাকে স্পর্শ করতে, তোমার কাছে নিজস্ব অনুভূতিগুলো প্রকাশ করতে? এরকম হাবাগোবা টাইপ প্রশ্ন করে আমি নিজেই অকুল পাথারে পড়ে গেলাম। ভাবতে লাগলাম কে পারে? টেল মি মিইরা হু ক্যান? শুকনো জিহ্বাকে একটু করে ভিজিয়ে বললাম, আমার হাজবেন্ড। অনুভূতিহীন দৃষ্টিতে লিও আমার দিকে তাকিয়ে রইল। হয়তো সে অবাক হয়েছে। অবাক হওয়ারই কথা, কেননা এ দেশে নন মাহরাম কাউকে ইচ্ছেমতো স্পর্শ করার জন্য বিয়ের দরকার নেই। দুজনে রাজি থাকলে কয়েক বাচ্চার পিতা মাতাও তারা হয়ে যায়। বিয়ে প্রেম না হলে কখনোই তারা করে না। বাচ্চা কাচ্চার মা হয়ে যাক তারপরও না। আমি একটা চোরা নিঃশ্বাস ফেললাম। লিওর মনোভাব বুঝার জন্য তাকে ডাকলাম, লিও। লিও চোখের পাতা কয়েকবার ঝাপটিয়ে জিজ্ঞেস করল, মিইরা, তুমি কি ম্যারিড? খানিকটা চমকে গেলাম। কি? নো, আমি অবিবাহিত। খুব বড় একটা নিঃশ্বাস ফেলে লিও পিছন ফিরে গেল। মাথায় দুহাত দিয়ে চেপে ধরে খালি ফ্লোরে কিক করতে লাগল। আমি উৎসুক হয়ে তাকে ডাকলাম, কি হয়েছে লিও? ঝট করে লিও পিছন ফিরল। হাহ, নাথিং। একটা ডিম্পলওয়ালা মুচকি হাসি দিল সে। ওকে, মিইরা। হুম, আমার বার্থডে পার্টিতে তুমি অবশ্যই আসবে। আমি? হুম, অবশ্যই আসবে। না হলে তোমার খবর আছে। আমি চেষ্টা করব। লিওর কাছ থেকে ছাড়া পেতে বেশ বেগ পেতে হল। তাকে ওয়াদা করতে হল যে তার বার্থডে পার্টিতে উপস্থিত হব। এরপর ছুটলাম প্রফেসর হুডের বাড়িতে। এই ভিনদেশে উনিই আমার শেষ ভরসা। হোস্টেল ফি পেইড করার আর কোনো ডলার আমার কাছে অবশিষ্ট নেই। ভাগ্যিস স্কলারশিপ টানিয়ে এসেছিলাম, তাই কলেজ খরচটা আমার ওপর পড়ছে না। হাত খরচের যেন যে টাকাটা পাচ্ছি সেটা অপ্রতুল। ভিসা এবং শপিং করেই সব খরচ করে ফেলেছি। তাই যদি কোনো কারণে হোস্টেল ছাড়তে হয় তাহলে প্রফেসর হুড ছাড়া আর কোনো গতি আমার নেই। বাড়ির ছোট গেইটের ভিতর ঢুকতেই টুংটাং শব্দগুলো কানে আসল। তাকিয়ে দেখলাম জ্যাক আর জিল সাইকেল চালাচ্ছে। আমাকে ওরা খেয়াল করেনি। আমি দরজায় গিয়ে কলিং বেল চাপলাম বেশ কয়েকবার, কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না। বাধ্য হয়ে জ্যাক আর জিলকে ডাকলাম। তারা আমাকে দেখে বেশ খুশি হল। আমি হাসি মুখেই তাদের মমকে ডাকতে বললাম। জ্যাক আর জিলের মম মানে মিসেস আর্থার বেরিয়ে এলে আমি কুশল বিনিময় করেই সরাসরি জিজ্ঞেস করলাম, আপনি জানেন প্রফেসর হুড কোথায়? ও ডিয়ার, ওরা পরশুই নিউ ইয়র্ক গিয়েছে। কি? পরশু? হ্যাঁ। আবার কখন আসবে? মনসুন শেষ হলেই আমার মনে হয় ফেরত আসবে। এখন কি হবে? কি হয়েছে ডিয়ার? কোনো প্রবলেম? একটু শুকনো হেসে বললাম, নাথিং। ওখান থেকে যখন বেরিয়ে আসলাম তখন দুপুর পেরিয়ে বিকেল চলে এসেছে। লাঞ্চ তখনও করিনি। চিন্তিত ভঙ্গিতে হেঁটে যাচ্ছি। যতটুকু বুঝতে পেরেছি তাতে মনে হচ্ছে বাড়িতে নিশ্চয় কোনো সমস্যা হয়েছে। তা না হলে মা কিংবা ছোট মামা কেউই এরকম যোগাযোগবিহীন থাকত না। আর টাকার সমস্যাটাও থাকত না। কিন্তু এখন টাকা কোথায় পাব? তীক্ষ্ণ হর্নের শব্দে আমার ধ্যানভঙ্গ হয়ে গেল। তাকিয়ে দেখলাম এক ক্যাব ড্রাইভার স্থানীয় ভাষায় হাত নাড়িয়ে নাড়িয়ে চিৎকার করছে। চিৎকারের ভঙ্গি বলে দিচ্ছে ড্রাইভারটা গালাগালি করছে। আর সামনে মধ্যবয়স্ক মহিলা তাড়াহুড়া করে রাস্তায় পড়ে যাওয়া গ্রোসারিগুলো তুলছে।
ভালো করে তাকিয়ে দেখলাম চারদিকে বিভিন্ন জিনিস ছড়িয়ে ছিটিয়ে আছে। হয়তো বাজারের ব্যাগ ছিঁড়ে এসব হয়েছে, আর দুর্ভাগ্যজনকভাবে তা রাস্তা পার হতে গিয়েই হয়েছে। এ কারণে রাস্তায় ছোটখাট জ্যামের সৃষ্টি হচ্ছে। আমি তাড়াতাড়ি দৌড়ে গেলাম। যত দ্রুত সম্ভব উনার সবগুলো গ্রোসারি গুছিয়ে উনাকে একপাশে নিয়ে আসলাম। সাহায্য করার জন্য উনি আমাকে বারবার ধন্যবাদ জানালো। কাজ থেকে সরাসরি বাজার করে ফিরছিলেন। ঘরে বাচ্চারা অপেক্ষা করে আছে, তাই তাড়াহুড়ো করতে গিয়ে এই অবস্থা। থলেটাও যাচ্ছে তাই। মহিলাটি চলে যাওয়ার পর আমি থমকে দাঁড়ালাম। আরেকবার পিছন ফিরে মহিলাটিকে দেখলাম। মনে মনে কেউ যেন বলে দিচ্ছিল, মীরা, এবার তোমার কাজের সময়। এখনই তোমাকে পরিশ্রম করতে হবে। নিজেই নিজেকে জবাব দিলাম। আমি? হ্যাঁ, তুমি। জমিদারের মেয়ে চাকরি করবে। এখানে তুমি কোনো জমিদারের মেয়ে নও, সাধারণ নগণ্য স্টুডেন্ট। তোমার জমিদার বাপটা এখানে নেই, তাই করতে হবে। অসম্ভব। আমাদের হয়ে গ্রামের হাজার লোক কাজ করে, আমার পিতার কথায় উঠবস করে, আমি তার মেয়ে হয়ে চাকরি করব? তাহলে সে বাপের মেয়ে হয়ে থেকে যেতে। আসলে কেন সদূরে? আমি দমে গেলাম। সদুত্তর পেলাম না দেয়ার জন্য। হঠাৎ করেই সূচের মতো ফোঁটা ফোঁটা বিঁধতে লাগল। উপরে তাকাতেই চোখেও বিঁধতে লাগল। বৃষ্টি শুরু হয়ে গেছে এ মুহূর্তে। তাড়াতাড়ি ব্যাকপ্যাকটা মাথায় দিয়ে আশ্রয়ের আশায় কিনারে দৌড় দিলাম। একটা কাচ ঘেরা দোকানের সামনে। কাচের দরজার সামনে ওপেন প্ল্যাকার্ড ঝুলানো। ভিতর থেকে মানুষ বেরুচ্ছে অথবা ঢুকছে। আমি আবার সামনে তাকালাম। কাপড় চোপড় পানির বৃষ্টি থেকে রক্ষা পাইনি, তাই ঝাড়তে লাগলাম। উফ, এটা কোনো ধরনের বৃষ্টি? এ অসময়ে? নাকি মনসুন শুরু হয়ে গেছে? ঝম ঝম শব্দের বৃষ্টি তো সেটাই বলে দিচ্ছে। আমি বৃষ্টির দিতে তাকালাম। সেই সাথে আরও অনেকে আশেপাশে দাঁড়িয়ে আছে। কেউ মনসুনের প্রথম বৃষ্টিকে উপভোগ করছে, কেউ বিরক্তির সাথে বিড় করছে। আবার কেউ কেউ ছাতা মাথায় হেঁটে বেড়াচ্ছে। বেশ কিছুক্ষণ পর ছাতা মাথায় দুজন যুবক যুবতীকে হেঁটে যেতে দেখলাম। যেভাবে একে অপরকে জড়িয়ে ধরে হাঁটছে তাতে মনে হচ্ছে এরা লাভ বার্ডস। আমি বাইরে আর দাঁড়ালাম না, ভিতরে ঢুকে গেলাম। ঢুকে দেখলাম এটা একটা কফি শপ। আবার বাইরে তাকালাম। বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই। তার চেয়ে বরং এখানে বসে কফি পান করা যাক। সরাসরি বৃষ্টি দেখা যায় এমন একটা সিটে বসে কফি অর্ডার করলাম। পাশের সিটে একজোড়া কাপল বসে আছে। এক নাগারে একে অপরের দিকে তাকিয়ে প্রেম বিনিময় করছে। দৃষ্টি সরিয়ে নিলাম। কফি হাউজটাকে আমার কোনো ধরনের অত্যাধুনিক কফি হাউজ বলে মনে হলো না। শুধু কফি না, অন্যান্য সাধারণ রেস্টুরেন্টের মতো সব পাওয়া যায় বলে মনে হল। যাচ্ছে তাই অবস্থা কফি হাউজটার। এত পরিষ্কার কানাডিয়ান বাসির সাথে এ কফি হাউজটা যাচ্ছে না। সিটগুলো ভালোভাবে মোছা নেই। ওয়েটারদের অসংলগ্ন ড্রেস কোড, কাচের দরজায় মিষ্টি দ্রব্য কিছু লেগে সেখানে মাছি ভন ভন করছে। আমার পায়ের উপর দিয়েও মনে হলো একটা তেলাপোকা হেঁটে গেল। বেশ কিছুক্ষণ পর চওড়া, মোটা আর জাদ্রেল ধরনের এপ্রন পরিহিত মহিলা বেরিয়ে এল। এসেই এক ওয়েটারকে কানাডিয়ান ভাষায় কিছু বলতে লাগল, একদম বাঙালি গালি গালাজের মতো।
আমি নির্ঘাত হলফ করে বলতে পারবো এ মহিলাটি ওয়েটারকে গালিগালাজি করছে। সম্ভবত ম্যানেজার কিংবা মালিক হবে মহিলাটি। আমার কফি চলে এল। চুমুক দিতেই মনটা ভরে গেল। বুঝতে পারলাম এত অব্যবস্থাপনার পরেও কিভাবে হাউজটা ঠিকই আছে। বেশ আয়েশ করে কফি খেলাম। ততক্ষণে বৃষ্টি থেমে গেছে। তবে রেশটা রয়ে গেছে। শো শো বাতাস বইছে। রেইন ট্রি গাছগুলো থেকে টপ টপ শব্দে পানি ঝরছে। জানান দিচ্ছে মনসুনের প্রথম বৃষ্টি কিন্তু শেষ নই। আমি বেরিয়ে আসতে যাব তখনই একটা লিফলেটের মতো ছোট পোস্টারে চোখ আটকে গেল। কাচের দরজার এক কোণে লাগানো। সহজেই যে কারো চোখ পড়বে। আমি ভালো করে পড়ে দেখলাম। একটা নিয়োগ বিজ্ঞপ্তি। ওয়েটার নিয়োগ বিজ্ঞপ্তি। আমি সেটা না দেখার ভান করে বেরিয়ে এলাম। একজন জমিদারের মেয়ে এখানে এসে ওয়েটারগিরি করবে? অসম্ভব কথা। বেশ কয়েকদিন চাকরির জন্য হন্য হয়ে ঘুরলাম উইনিপেগে। কিন্তু কানাডিয়ান ভাষাটা না জানায় বারবার রিজেক্ট হচ্ছিলাম। কয়েক জায়গায় তো ফরেনার বলে রিজেক্ট হলাম। অবশ্য দুইয়ের এক জায়গায় সুযোগ থাকলেও চেষ্টা করলাম না। কারণ পরিবেশটা ভালোই লাগলো না। হতাশ হয়ে যাচ্ছিলাম বারবার। রিচা আর লিও কয়েকবার জিজ্ঞেস করেছিল কিন্তু তাদের জবাব দিতে পারিনি। বুকের গভীরের দীর্ঘশ্বাসগুলো চক্রাকারে কমলা রঙের ম্যাপল পাতার ভিড়ে মিশে যাচ্ছিল। কাল রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। বৃষ্টিটা ভোরের দিকেই থেমেছে। তবুও দমকা দমকা বাতাস শিহরণ জাগিয়ে তুলছে। বাইরে সবেমাত্র অন্ধকারের ঘন চাদরটা পাতলা হতে শুরু করেছে। এমন সময় ঘুমটা খুব আরামের হয়। পাশের বেডে ইভিলিন প্রচণ্ড জোরে জোরে নাক ডাকছে। স্কাই বেড ছেড়ে ফ্লোরে ঘুমাচ্ছে। হয়তো পড়ে গিয়েছে। 1 ঘন্টা পর পর হোস্টেলের বড় দেয়াল ঘড়িটার ঢং ঢং ঘণ্টা ধ্বনি শোনা যাচ্ছে। আমি কম্বলটা গায়ে ভালোভাবে জড়িয়ে জানালার দিকে ফিরতেই স্রষ্টার সৃষ্টির অদ্ভুত সুন্দর একটা রূপ চোখে পড়ল। জানালারটা কাছের শার্সিটা নামানো ছিল। তাতে পর্দা ঝোলানো। পর্দাগুলোর হালকা নড়াচড়াতে বাইরের ধূসর মেঘ মিশ্রিত আকাশের আবছা আলোর ছিটকে আসছিল। সেই আবছা আলোতে দেখলাম অপার্থিব ফুলের রূপ। গ্রিন ক্যাকটাসের উপর ছোট শ্বেত শুভ্র ফুল। শিবলিঙ্গের মতো দেখতে কাঁটাওয়ালা ক্যাকটাস যেটা জ্যাক আর জিল দিয়েছিল। সেই ক্যাকটাসটিতে একটা ফুল ফুটেছে। সদ্য প্রস্ফুটিত বুনো টগরের ন্যায় নরম সাদা ফুল। হালকা কাঁপুনি দিয়ে পাপড়িগুলো নড়ে উঠছে। আহা, কি নেশা জাগানিয়া রূপ! মোহিত হয়ে তাকিয়েছিলাম কিছুক্ষণ। হয়তো ক্যাকটাসটি মনসুনের অপেক্ষায় ছিল এমন একটি লোভনীয় ফুল উপহার দেওয়ার জন্য। ঘুমালাম না আর। সকালটা পার করে দিলাম ফুলটা দেখতে দেখতে। জ্যাক আর জিলকে বলতে হবে। তাদের দেয়া ক্যাকটাসে ফুল এসেছে। খুশি হবে তারা অনেক। আজ সরকারি ছুটি কোনো একটা দিবস উপলক্ষে। সকালের নাস্তা করে বাইরে বের হওয়ার জন্য তৈরি হচ্ছিলাম। উদ্দেশ্য জ্যাক আর জিলের কাছে যাওয়া। সি ব্লু রঙের টপস সাথে হোয়াইট স্কার্ফ পরেছিলাম। ব্ল্যাক এক জোড়া শু আছে, যেটা বাংলাদেশ থেকে এনেছিলাম। তৈরি হয়ে বাইরে বেরুতে যাব এমন সময় খবর এল কয়েকজন নাকি আমার সাথে দেখা করতে এসেছে। কে হবে ভাবতে ভাবতে করিডোরে আসতেই 7-8 জন ছেলে মেয়ে আমাকে ঘিরে ধরল। আমি চমকে গেলাম। অ্যাডালিন, রিচা, কার্ল, রাঘব, লিনা, এমিলি আরও কয়েকজন। সবাই দারুণ চমৎকার সব পোশাক পরা। যেন কোথাও বেড়াতে যাচ্ছে। কেন এসেছে এরা? আমার হাঁ করা বিস্মিত মুখ দেখে ওরা কতক্ষণ হাসাহাসি করল। পরে জানতে পারলাম লিওর বার্থডে আজকে। সবাই ওদের বাড়িতে যাচ্ছে। আমি তো বেমালুম ভুলেই গিয়েছিলাম।
হই হই রই রই করে বেরুতে গিয়ে আমার গিফটের কথা মনে পড়ল। সবাই এত সুন্দর সুন্দর গিফট নিয়ে যাচ্ছে, আমি কি দিব? আমার কাছে তেমন ডলারও নেই যে ভালো করে একটা গিফট দিব। যা আছে তা দিয়ে যদি টেনেটুনে দিয়ে দিই তাহলে আমি কিভাবে চলব? সবাই গিয়ে ততক্ষণ গাড়িতে উঠে গিয়েছে। আমি আবার রুমে চলে এসেছি। কি দিব তন্ন তন্ন করে নিজের সবকিছু ছড়িয়ে ফেলছি। দেওয়ার মতো আমার কাছে কিছু আছে কিনা? না, সব মেয়েলি সামগ্রী। লিওকে দেয়ার মতো কিছুই নেই। ধপ করে বেডে বসে গেলাম। আমার দেরি দেখে রিচা উপরে উঠে এলো। সে এসেই আমাকে এক ডাক দিয়েই নিশ্চুপ হয়ে গেল। আমি মাথা নিচু করেছিলাম, কিন্তু ওর সারা শব্দ হঠাৎ করে থেমে যাওয়ায় কৌতূহলী হয়ে মাথা তুললাম। দেখলাম রিচা আমার ক্যাকটাসটা হাতে নিয়ে হা করে ফুলটা দেখছে। চোখে মুখে তার বিস্ময় ঠিকরে পড়ছে। রিচা, ওয়াও, আই অ্যাম স্পিচলেস টামিনা। আমি একটু করে গলায় খাকরি দিলাম। রিচা টবটা ধীরে ধীরে রেখে দিল। বিস্ময়ের ঘোর এখনো সে কেটে উঠতে পারেনি। কিন্তু আমার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। রিচাকে উল্লেখ করে বললাম, আচ্ছা রিচা, এটা যদি লিওকে বার্থডে গিফট হিসেবে দিই তাহলে কেমন হবে? দারুণ হবে টামিনা। খুশি হয়ে গেলাম। টবটা হাতে নিয়ে সবার সাথে বেরিয়ে পড়লাম। লিওর বাড়িটা বেশ দূরেই, অভিজাত এলাকায়। বেশ খানিকটা সময় লাগল। লিওর বাড়িটা ভ্যানকুভার শহরের কাছাকাছি, তবে সেটা মূল শহরের মধ্যে পড়ে না। পথিমধ্যে বিশাল টিউলিপ বাগানের সাথে পরিচয় হয়েছিল। কানাডা টিউলিপের জন্য এমনিতেই বিখ্যাত। হরেক রকমের টিউলিপ দেখে আমাদের মাথা ঘুরানোর মতো অবস্থা। দেখতে দেখতে বিশাল গেইটের কাছাকাছি এসে পৌঁছলাম। সবাই গাড়ি থেকে নেমে হুড়োহুড়ি করেই ভিতরে দৌড় মারল। আমি আমার ক্যাকটাস টবটা হাতে নিয়ে সবার সাথে দৌড় দিব এমন সময় আমার স্কার্ফের কোনা গাড়ির আংটার সাথে আটকে গেল। বেশ কিছুক্ষণ যুদ্ধের পর স্কার্ফ ছাড়াতে পারলাম, কিন্তু ততক্ষণ সবাই আমাকে ফেলে চলে গেছে। গেইটের ভিতর প্রবেশ করতেই আমার চোখ ছানাবড়া। আমি নিজেও অনেক বিলাসিতায় বড় হয়েছে। আমার নিজের বাড়িও অনেক বড়। অনেক ডুপ্লেক্স বাড়িও আমি দেখেছি, কিন্তু এ বাড়িটা অন্যরকম। বিশাল বড় ইয়ার্ড, সেখানে সবুজ ছাটা ঘাসের গালিচা পাতানো। ইয়ার্ডের এক কোণে সারি সারি ঝাউ গাছ, অপর পাশে রেইন ট্রিয়ের সমারোহ। সব কিছু একদম পারফেক্ট, যেন গাছ জন্মালেও সেটা অনুমতি নিয়ে আসছে। আমি হা করে তাকিয়েছিলাম, নিঃশ্বাস নেওয়ার কথাও ভুলে গিয়েছিলাম। এত সুন্দর সাজানো শৈল্পিক বাড়ি প্রথমবার দেখছিলাম। লিওরা এতটা ধনী হবে ভাবতেই পারিনি। চোখ বড় বড় করে সব দেখতে দেখতে হেঁটে যাচ্ছিলাম। এতটাই মুগ্ধ হয়ে গিয়েছিলাম যে কেউ যে আমাকে ডাকছিল সেটা শুনতে পাইনি। হঠাৎ করে কেমন গড়গড়র শব্দ পেলাম, যেন কেউ রেগে ফোঁস ফোঁস করছে। আমি শব্দ বরাবর তাকাতেই আমার গলা শুকিয়ে এলো। বেঙ্গল টাইগারের মতো দেখতে গলায় স্টিলের বেল্ট লাগানো একটা কুকুর আমার মাত্র কয়েক মিটার দূরত্বে দাঁড়িয়ে আছে। কুচকুচে কালো লোমশ কুকুরটি সামনের দু পা ফাঁক করে কান দুটো খাড়া করে গড় গড় শব্দে যেন আমাকে বলছে, তোর তো সাহস কম নয়, আমার এরিয়াতে ঢুকেছিস। দাঁড়া, তোর হাড্ডি আর মাংস যদি আমি আলাদা না করি তাহলে আমি নাইজেরিয়ান কুত্তা না। আমি ঢোক গিলে এক পা পিছু হটলাম। ছোটবেলায় একবার পাগলা কুকুরের কামড় খেয়ে 14টা ইঞ্জেকশন মারতে হয়েছিল। সেই থেকে কুকুর প্রাণীটাকে আমি বাঘের মতো ভয় পাই। আর এত বড় কুকুর তো আমি জীবনেও দেখিনি। কেমন শয়তানের মতো বড় বড় আগুন ঝরা চোখে তাকিয়ে আছে, যেন আমাকে এখনই ছিঁড়ে ফেলবে।
কুকুরটার ভাবগতি মোটেও ভালো লাগছে না। কেমন গো গো শব্দ করছে। কুকুর ভয় পেতাম বলে আমার দাদি একটা মন্ত্র শিখিয়েছিল। মন্ত্রটা ছিল ঠিক এরকম, আমাল জামাল কুত্তার দাঁত সামাল, ইল বিল কুত্তার দাঁত খিল। মনে মনে মন্ত্রটা জপ করছি, কিন্তু কোনো লাভ হচ্ছে বলে মনে হচ্ছে না। তাই কোনো কিছু চিন্তা ভাবনা না করে একটা ভৌ দৌড় দিলাম। দৌড়াতে দৌড়াতে পিছনে খেয়াল করলাম, দেখলাম কুকুরটা অলিম্পিক গতিতে আমার পিছু দৌড়াচ্ছে। ইয়া আল্লাহ! জোরে সোরে মন্ত্র জপছি, আমাল জামালা কুত্তার দাঁত সামাল, ইল বিল কুত্তার দাঁত খিল। জপছি আর ঊর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছি। চিৎকার করতে করতে কোনো দিকে দৌড়াচ্ছি জানি না। একসময় পিছু তাকাতে তাকাতে কারো সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে লাগলাম। আমার হাতে ক্যাকটাস থাকায় ঝাপটিয়ে ধরার সুযোগটা পেলাম না, কিন্তু মানুষটি আমাকে ধরে ফেলল। আতঙ্কিত অবস্থায় আমি সেই মানুষটার বুকে চেপে গেলাম এবং তাকে বলতে শুনলাম, হেই শাকিরা, স্টপ, শি ইজ আওয়ার গেস্ট, ইউ হ্যাভ টু অ্যাপোলোজাইজ, কাম অন গার্ল। আমি জোরে জোরে নিঃশ্বাস ফেলতে ফেলতে আরো সেটে গেলাম সেই মানুষটার সাথে, এবং সেও এক হাতে শক্ত করে চেপে ধরল। চলবে।